তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আপনি আমরা কেরিস্তানি গান গায়, আপনি মানা করেন না? সেটা আবার 5 জনের সামনে বলছেন কেন হে? এটা কোনো অপরাধ নাকি? মিশনারি স্কুলে পড়তে গেলে তো প্রেয়ার করতেই হবে। সে না হয় বুঝলাম, কিন্তু কেরিস্তানি গান করলে আপনাদের সমাজ পুঁজিরা কিছু বলে না? আপনাদের জাত যায় না? রাবিশ, কি যাতা বলছো? এটা ইংরেজ আমল। জসমিন দেশে জদাচার। এই দেশে ইংরেজি শিক্ষা, ইংরেজি গান, ইংরেজি পাতলুনের কদর দিন দিন বাড়বে বই কমবে না। ফারজানা বেগমের বিয়ে হলে কি হবে? এখনো তোমার আউটলুকটাই খুললো না। যাও। আধুনিক হয়ে ছোকরা, নইলে তলিয়ে যাবে। পারলে তোমার ছেলেকেও কনভেন্টে পড়িও। অন্তত বড় হলে রাইটার্স বিল্ডিং এর কেরানির চাকরিটা পাবে। আপনাকে কিছু বলেনি ভাইজান? অথচ এখানে আসার আগে তো মেয়ের ভর্তির ব্যাপারটা একেবারে পাকা করে এসেছিল। না, গ্রামের পাঠশালায় পড়াবে না, শহরে পড়াতে চায় এইটুকু বলেছিল। কিন্তু খেরেস্তানদের স্কুলে পড়াবে এরকম কথা তো ঘুণাক্ষরে বলেনি। শহরে কি আর মেয়েদের ভালো স্কুল ছিল না? মেয়ে তো আর সরকারি অফিসে কেরানির চাকরি করতে যাচ্ছে না। ছেলে মেয়েকে নিয়ে ভাইজান অনেক স্বপ্ন আনবো, ওর ইচ্ছের সাথে আপনি নিজেকে মেলাতে পারবেন না। হয়তো ফুলমের উপরওয়ালার মতো জজ কিংবা ব্যারিস্টার করতে চায় মেয়েকে। বুঝি না কি যুগ পড়লো। এই, তোরা খাচ্ছিস, জামাইকে একটু দে। না না, আমি ঢাকাতে প্রায়ই খাই, বরং আপনারা খান। তা বলে কি হয় বাবা? একটুখানি খাও। বৌমা, একটু দাও তো। না বাবা, আমি এসব খাবো না। কি না কি দিয়ে বানানো। আহা, খারাপ কিছু নেই তো। ডিম, ময়দা, বেকিং পাউডার, চিনি, বাদাম, এইসব আর কি। খাও। কি হইতেছে না? বৌমা, মোহনকে একটু কেক দাও। কেক? কেকটা আবার কি জিনিস? বেক না কেক। খেয়ে দেখো আবার জাত যায় কিনা। বাহ, ভালো তো। তা ভালো জিনিসের আমার জাত কি? জামাই মিয়া, জিনিসটা বানাই কেমনে? এইসব বানাতে মেশিন লাগে, বেকিং মেশিন। খেতে কেমন এটা বলুন। খুব ভালো। আমাকে আর একটু দাও। তুমি কমলাকে বেশি দিয়েছো। মোটেই না, তুই বেশি খেয়েছিস। এ বাকিটা থাকলেও তোর জ্যাঠার ভাইদের জন্য। নতুন যুগ এসে গেছে আব্বু, গ্রাম থেকে তা বুঝতে পারবে না। সে কবে বিদ্যাসাগর মশাই স্ত্রী শিক্ষার জের এখন রমরম করে চলছে। কলকাতায় তো শুনি সাখাওয়াত বেগমের মুসলমান মেয়েদের জন্য তৈরি স্কুল জোর কদমে চলছে। ঢাকাতেও তো রেশ পৌঁছেছে, মেয়েরাও এখন মন দিয়ে লেখাপড়া করছে। না, লেখাপড়া শিখতে চাই সেটা তো ভালো কথা, কিন্তু যুগের হয় যে মানসিকতা বদলে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা হবে কি? মানুষ এখন পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসছে,
শুনেছি আপনার সাথে আম্মার যখন বিয়ে হয়েছিল তখন আম্মার বয়স ছিল মাত্র 9। চাচার সাথে চাচির যখন বিয়ে হয়েছিল তখন চাচির বয়স ছিল মাত্র 10। সেগুলো এখন অতীত, এখন আর এগুলো হয় না। তাই বলে কি আর ওই বয়সে বিয়ে হবে না? হিন্দুদের মনুসংহিতা, মুসলিমদের শরিয়াত, এগুলো কি বদলে যাবে? যাক না বদলে, ভালোই তো হবে। কি বলছো তুমি সুলতান? আমাদের এতদিনের সংস্কার। পুরনো যদি পচে যায় তাহলে নতুনকে তো আনতেই হবে। তুমি শহরের শিক্ষায় শিক্ষিত, সে কারণেই এত সহজভাবে বলতে পারছো। আপনাকেও মেনে নিতে হবে আব্বু। গ্রামের মানুষ হলেও আপনাকে যথেষ্ট মুক্ত মনের মানুষ হিসেবেই আমি জানি। আপনি তো কবিরাজ, আপনি কি দেখতে পান না গ্রামের ঘরে ঘরে মেয়েদের স্বাস্থ্যের কি অবস্থা? হ্যাঁ, অপুষ্টি আর অজ্ঞানতাই এর জন্য দেয়। সংস্কারের ঘাড়ে যখন কুসংস্কার চেপে বসে তখন তো এই অবস্থা হবে। শুধু কি কুসংস্কার? 25 বছরের মেয়ে, সে কিনা 8 বছরের বাচ্চার মা। 13 বছর বয়স থেকে হাতুর ঘরে যাতায়াত শুরু। অতটুকু মেয়ে যে কিনা নিজেকেই সামলাতে পারে না, সে কিনা বাচ্চার মা। অর্ধেক তো মরেই যায়। হ্যাঁ, কিছু ঘটনা এরকম ঘটে বটে, কিন্তু সব ক্ষেত্রে নয়। মেয়েগুলো চেহারা একবার কি হয় দেখেছেন? 20 বছরের মেয়েগুলো দেখতে একদম বুড়ি হয়ে যাচ্ছে। নারীর অসুখ বাঁধিনি এমন কজন আছে বলুন তো? না, তোমার কথা আমি অস্বীকার করছি না সুলতান, কিন্তু এভাবেই তো আমাদের বাপ দাদারা বেঁচেছে। কই, তাদের তো কোনো কিছু তো আটকায়নি। আপনি যে অবস্থার মধ্যে আছেন তার থেকে যদি উন্নতি করার সুযোগ থাকে, আগের ভুল ত্রুটিগুলো শুধরে যদি আরো উন্নতভাবে সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ আসে, তাকে নেওয়া উচিত নয়? মেয়েদের শিক্ষা বা স্বাস্থ্যের কথা বাদই দিন, আমাদের কথাই ভাবুন না। আমাদের পূর্বপুরুষরা শহরে চাকরি করতে যায়নি বলে কি ভাইজান যায়নি? না, সেখানে নিজের মতো বাস করছে না? আমি যদি সুযোগ পাই বর্তমান পরিস্থিতি থেকে আরো উন্নতভাবে বাঁচার, আমি কি তার সুযোগ নেব না? কিন্তু বাস্তব বুঝে তো পা ফেলা উচিত। তুমি যে গ্রাম থেকে শহরে গিয়ে কেরানির চাকরি করতে যাচ্ছ, থাকবে কোথায়? বললাম তো বাসা ভাড়া করবো। ভাইজানের মতো কোয়ার্টার তো এরা দেয় না। আগে তো পৌঁছাই, তারপর দেখি কিছু একটা না হয়। একই শহরে দুই ভাই থাকবে অথচ আলাদা বাসায়, আর ওই মাইনেতে তোমার বাসা ভাড়া দিয়ে পোষাবে? কষ্ট করতে হবে, না হয় কম দামি বাসা ভাড়া নেব। তাছাড়া অত জনের মাঝে, অত ভিড়ের মধ্যে কেউ কারোর খোঁজ রাখে না। আমি কোথায় থাকি কিংবা ভাইজান কোথায় থাকে তা নিয়ে কেউ জানতে আসবে না। কি গো বাবু, সাহেবদের মতো কি বাড়িতে কেক বানাবে নাকি? বানানো তো যেতেই পারে, মেম সাহেবরা তো বাসাতেই বানায়। শুধু ওই বেকিং মেশিনটা লাগবে। ওই ডিম ময়দা একসঙ্গে করে মাখন ননিতে মোলায়েম করে শুধু ওই মেশিনে দিয়ে দিতে হবে। তারপর ডিমে আছে চারপাশ থেকে। তুমি কেক বানাতে জানলে কি করে? কোন মেম সাহেব কেক বানাতে শিখালো? তো জামাই মিয়া কি মেম সাহেবের কাছে রান্না শিখতেছে নাকি? ভালো ভালো, খুব ভালো। তাই এমন বিলেতে রান্না শিখো, দাম করে খাওয়াও। মেম সাহেব নয়, আমার ফারজানা ম্যাডাম। প্রথমে আমিও খেতে চাইনি, কি না কি দিয়ে কেক তৈরি ভেবে ভয় পাচ্ছিলাম। তাই? তা কি বললেন তোমার ফারজানা ম্যাডাম? উনি কি বলবেন? আমি তো জিজ্ঞেস করলাম কি কি দিয়ে কেক তৈরি হয়। উনি খুশি হলেন? খুব। কোনো কিছু প্রশ্ন করলেই উনি খুশি হন। তিনি আমাকে সবসময় বলেন, ফুলমিয়া, মুখে কুলু পেটে থাকবে না, প্রশ্ন করবে। যা জানো না সেটা জেনে নিতে তো লজ্জা নেই, যত জিজ্ঞাসা তত জ্ঞান। তাই আমি যখনই পারি প্রশ্ন করি। আর ধন্য ম্যাডামের জ্ঞান, পৃথিবীর হেন কোনো বিষয় নিয়ে উনি জানেন না, আর এত চমৎকার বোঝান। করো তো তার খেদমতদারি, ওটুকু করলেই হয়। আর এত প্রশ্ন করার কি আছে? প্রশ্ন করার জন্য কি আলাদা মাইনে দেয় নাকি? হ্যাঁ, প্রশ্ন তো করি আমার জ্ঞানের জন্য। বুঝলে না ফুলমিয়া, তোমার বউ তোমাকে সন্দেহ করছে। আর তোমারই তো আক্কেল কিরকম? হ্যাঁ, তুমি বউয়ের সামনে অন্য মেয়ে মানুষের প্রশংসা করছো। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, এই গ্রামে আমি আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। হ্যাঁ আব্বু, এই গ্রামে চাষবাস করে কোনো রকমে বেঁচে থাকা যাবে হয়তো, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। শহরই ভালোভাবে বাঁচার এখন একমাত্র উপায়। ঠিক আছে,
তুমি যখন মন স্থির করেই ফেলেছ, তোমাকে আর বাধা দেব না। তবে একটা কথা মনে রেখো, তোমার স্ত্রী এখনো ছেলে মানুষ, ও কি তোমাকে ছেড়ে এতদিন থাকতে পারবে? যখন ঢাকা বা সিলেটে গেছি তখন তো দিব্যি পেরেছে। তাছাড়া ওর মাথার উপর আপনি তো আছেন। ঠিক আছে, যাও। শোনো, ওই ফুলমিয়াকে একবার পাঠিয়ে দিও, ওর আবার কি কথা আছে শুনো। জি। থাম তো। এর মধ্যে প্রশংসার কি হলো? যা সত্যি তাই তো বললাম। আর ফারজানা ম্যাডাম অনেক শিক্ষিত একজন মানুষ, ওনার সওয়ালে কোর্টের জজ সাহেব পর্যন্ত তটস্থ হয়ে থাকে, এমন দাপট তার সওয়ালের। তা তোমার ওই ফারজানা বেগম কি খুব সুন্দরী যুবতী নাকি? হ্যাঁ, সুন্দরী, বয়সে বেশি নয়। কেন? তাহলে তো সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। একে তো মাসের পর মাস বউকে ছেড়ে দূরে থাকো, তার উপরে আবার সুন্দরী যুবতী মেম সাহেবের সাথে গা ঘেঁষাঘেঁষি, সন্দেহ হবে না? আমার বই গেছে, ইচ্ছে হলে থাকুক না ফারজানা বেগমের গলা চিড়ি, আমার কি? আরে অন্তরা, আরে কেকটা তো খেয়ে যা। কেকটা আবার কি দোষ করলো দেখো তো। কি ব্যাপারটা কি? কেক কাটা হয়ে গেছে? চাচি, আমারটা কোথায়? এই ফুলমিয়া, আবু তোমাকে একটু কবিরাজ ঘরে ডাকছে। গুল দে না তো, বরকে দে। নে, তোরা খা। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, এই গ্রামে আমি আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আব্বা, ও ফুলমিয়া, বসো 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 বাবা। তা কি যেন বলতে চেয়েছিলে? আব্বা, আমি আমার বউ ছেলেকে ঢাকায় নিয়ে যেতে চাই। ঢাকায়? ঢাকায় নিয়ে যেতে চাও ভালো কথা, কিন্তু ঢাকায় নিয়ে গেলে তুমি ওদের রাখবে কোথায়? তুমি যা বেতন পাও তাতে তো বাসা ভাড়ায় সব চলে যাবে। আর ও তো এখানে ভালোই আছে, কোনো কিছু কিনে খেতে হচ্ছে না, দুধটুকু পর্যন্ত এখানে পাচ্ছে। তার চেয়ে আমি বলি কি, আরো কিছুদিন এখানে থাক, তুমি কিছু টাকা পয়সা জমাও, তারপরে ভাবা যাবে। ফারজানা ম্যাডাম, মানে আমার বস, শুনেছেন তো তার কথা, ঢাকায় তার বেশ প্রতিপত্তি, তিনি আমাকে সব রকম সাহায্য করবেন বলেছেন। না তা সত্ত্বেও মনে করো যে অন্তরা অতটুকু ছেলেকে সামলাবে কি করে? এখন ওর মা আছে, চাচি আছে, হঠাৎ রাত বিরেতে যদি কোনো সমস্যা হয় তো তো সামলাতে পারবে না। আব্বা, ঢাকা শহরে অনেকে তাদের পরিবার নিয়ে থাকে, আর মা যদি তার সন্তানকে সামলাতে না পারে, আর কে পারবে বলুন? একটা সুস্থ বাচ্চাকে সামলানো আর ওই রকম একটা বাচ্চাকে সামলানো তো এক কথা নয় ফুলমিয়া। যাই করো একটু ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করো। আমি উত্তেজনা বসে কোনো সিদ্ধান্ত নিই না আব্বা। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। কিছু মনে করবেন না, এখানে থাকলে আমার ছেলে সঠিক চিকিৎসা হবে না। আপনি জানি আপনি ওষুধ দিচ্ছেন, কিন্তু ঢাকা শহরের আধুনিক চিকিৎসার সুযোগটা তো নিতে হবে। ঢাকার আর্মি হাসপাতালে এ ধরনের চিকিৎসা হার হামেশাই হচ্ছে। তা হতে পারে, শহরের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত, আর ইংরেজ ডাক্তাররা তো অনেক কঠিন শল্য চিকিৎসা করছেন। শুধু ইংরেজ ডাক্তাররা না আব্বা, অনেক বাঙালি ডাক্তার ওসব শিখে দিব্যি অপারেশন করছেন। তার জন্য তো অনেক জানাশোনা লাগবে, আর খরচ খরচাও অনেক। তার চেয়ে আমি বলি কি, যত দেরি হবে শল্য চিকিৎসার সমস্যা তত বাড়বে। ডক্টর কুমারেশ মিত্র নিজে আমাকে বলেছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করতে চান। ও তোমার সঙ্গে তাহলে সার্জন ডাক্তারের কথা হয়েছে, সেটা আগে বলবে। আপনি যদি রাগ করেন, আপনার উপর ভরসা করতে পারছি না বলে যদি মনে কষ্ট পান। ফুলমিয়া, আমি অবুঝ নই, এটা অবশ্যই সত্যি যে শহরের শল্য চিকিৎসকরা অনেক কঠিন রোগ ভালো করছেন। আমি খোঁজখবর রাখি, এই জন্যই নানান জায়গা থেকে ম্যাগাজিন জোগাড় করে এগুলো পড়ি, কোথায় চিকিৎসা বিজ্ঞানের কি উন্নতি হচ্ছে জানার চেষ্টা করি। আচ্ছা, এই কুমারেশ মিত্র উনি কি খুব বড় ডাক্তার?
ঢাকার সবচাইতে নামী ডাক্তারের মধ্যে একজন। খুব অল্প বয়সে তিনি অনেক নাম করেছেন। না তাহলে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু এ ধরনের চিকিৎসায় তো অনেক খরচ খরচা লাগবে। এত টাকা কিভাবে জোগাড় করবে? তার জন্য আমার ম্যাডাম ঢাকার আর্মি হাসপাতালের সাথে কথা বলেছেন কিভাবে বিনা পয়সায় চিকিৎসা করানো যায়। তিনি তো ডাক্তার কুমারেশ মিত্রের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছেন। হ্যাঁ, তোমার ম্যাডামের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো। পেছন দিক থেকে একটু মাংস, চামড়া, ঠোঁটের ওখানে জোড়া দিতে পারলেই বোধহয়। আপনি জানেন? হ্যাঁ, একটা ম্যাগাজিনে পড়েছিলাম, সেখানে প্লাস্টিক সার্জারির কথা বলা আছে। এগুলো তার আমরা শিখিনি। আপনি তাহলে অনুমতি দিচ্ছেন? আমার নাতি আমার চিকিৎসায় সুস্থ হলো কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সে সুস্থ হলো কিনা। তার জন্য তোমার যা করার তুমি করো, কিন্তু ঢাকা শহরে সপরিবারের খরচ তুমি কিভাবে সামলাবে সেটাই বুঝে উঠতে পারছি না। আব্বা, পারতে আমাকে হবে, নইলে সারা জীবন আমার ছেলেটা একটা খুঁত নিয়ে বাঁচবে। আল্লাহ মেহেরবান, সব তো তিনিই চালান। তিনি হয়তো অ্যালোপ্যাথিকের রূপ ধরে আমার নাতিকে সারিয়ে তুলবেন। জীবনটা অনেক লম্বা সফর ফুলমিয়া, এগো নতুন পথে। এসো। আসি আব্বা। ভালো। কি যে স্বাদ বউ, তোমার আর কি বলবো। ভিতরে ফলের টুকরা দেওয়া, আর যেন তোরা ফল না, বিলেতি ফল। কি যেন কইলো ফলের নামটা? চেরি। চেরি। তুমি এই সাহেবি খানা খাইছো? সবাই খাইছে, আর তুমি আমার এত কাঁচা ভাবছো? হ্যাঁ, আমি জানি না অখাদ্য কুখাদ্য কিছু খায়া বাড়িতে আসে তুমি আমার ঘরে ঢুকতে দিও না। আচ্ছা তুমি আমারে কত এই সাহেবি খানা কি দিয়ে তৈরি হয় তুমি জানো? হ্যাঁ জানি, জানবো না কেন? এই তোমার রুটির মধ্যে তোমার দুধ, ননি আর ফল দেওয়া, বুঝছো? অখাদ্য কুখাদ্য কিছু না। কি জানি বাবা, ওদের কোনো ভরসা নাই। সাহেবি খানা, ওদের কোনো বাদ বিচার আছে? ওরা সব খায়। আচ্ছা খাওয়াটার নাম কি? কেক। কেক? কেক কেক। আর কেক দেখে অমনি তোমার লোভ হয়েছে না? তো খাইতে চাই না। নেহায় জামাই বাবাজি বললেন, এই জন্য বললেন চাচাজি নেন, শহর থেকে আনছি। আর তোমার জন্য দিয়ে দিতে চাইছিলেন ওই পেয়ারা ভাবি সাহেব। তুমি তো আবার এগুলা খাবা না, এই জন্য আনলাম না। না মানে আনতেই পারতা। তুমি যখন খাইছো আমি খাইলে দোষ কি? আনলে একটু থেকেই দেখতাম। এখন তো আর বইলা লাভ নাই। আচ্ছা যা, ঠিক আছে, আগামীবার যখন জামাই বাবাজি শহর থেকে আসবেন তখন বইলা দিব তোমার জন্য আনতে। থাক, তোমার আর একবারে কইতে হইব না। তবে জামাই যদি নিজে দেয় নিয়ে আসবা। খাদ্য কুখাদ্য আমি কিন্তু খামু না। তুমি এখনো কাজ করে যাচ্ছ? শোবে না? কি পারে? এই যে এত কষ্ট করে রাতের পর রাত জেগে নাতির জন্য ওষুধ বানাচ্ছ, তাতে তো কোনো কাজ হচ্ছে না। আর কোথায় রাত জেগে ওষুধ তৈরি করতে হবে না বড় বউ, এবার অন্য ব্যবস্থা। অন্য ব্যবস্থা মানে? তুমি কি হাল ছেড়ে দিচ্ছ নাকি? না না, তা কেন? নাতির জন্য আমি ওষুধ তৈরি করে যাব, কিন্তু সেটা বোধহয় প্রয়োগ করা হবে। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। জামাই কি কিছু বলেছে? দুজনে মিলে এই ঘরে বসে আপনি কি আলাপ করলে? ফুলমিয়া তার ছেলেকে নিয়ে ঢাকায় চিকিৎসা করার জন্য। ছেলে আর বউকে নিয়ে সে কিছুদিন ঢাকায় থাকতে চায়, সেটাই আলাপ করতে এসেছে। অন্তরা ও পারবে কেন সামলাতে? না 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 না, ও এখনো পর্যন্ত বাচ্চা কাঁথা পাল্টাতে আমাকে ছোট বউকে ডাক দেয়। আর তাছাড়া ওখানে গিয়ে রান্না বান্না কাচাকুচি, না না না, তুমি একদম রাজি হও না। ফুলমিয়া যদি তার ছেলে বউকে ঢাকায় নিয়ে যেতে চায়, তা আমি আটকাবো কেমন? 5 গায়ের লোক তোমাকে ধন্বন্তরী মানে, আর তোমার জামাই তোমার উপর ভরসা করতে পারলো না। দেখো, অন্তরা কিছুতেই যেতে রাজি হবে না।
আমি তো বলবো যে ও রাজি হওয়াটাই উচিত। রাতের চিকিৎসাটা ঢাকাতে ভালো হবে, এ ব্যাপারে সাহেবরা আমাদের ছিল। ফুলমিয়া ঢাকায় কিছু কাটা ছেঁড়া ডাক্তারের সঙ্গে আলাপ করে এসেছে। আমি তো ওর কথায় যুক্তি দেখছি, সমর্থন করছি। বাকিটা যাতে ভালো হয়, ওদের যাতে ভালো হয়, তাতেই তো আমাদের সমর্থন করা উচিত। আশা করি তুমি এতে বাধা দেবে না। কিন্তু অন্তরা পারবে সামলাতে? যখন তোমার কোলে আমার সুলেমান এলো, তার পরপরই আমার মা মারা গেল। তুমি সুলেমানকে মানুষ করবে, তার পরের গুলোকে মানুষ করবে না। সে তো আমার কোনো উপায় ছিল না বলে তাই। ওদেরও আর কোনো উপায় নেই। ছেলেটার কাটা ঠোঁট জোড়া লাগাতে হলে অপারেশন করতে হবে। আর ফুলমিয়ার ম্যাডাম তো শুনি ওকে খুব স্নেহ করে, তিনি নিশ্চয়ই কোনো ভালো ব্যবস্থা করেছেন। একে একে সবাই চলে যাচ্ছে। বাড়িতে একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। সুলতানও যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে। কি আর করা যাবে বলবো? আগে বলা হতো মেয়েরা জন্মায় পরের ঘরে যাবার জন্য। এখন ছেলেরাও বড় হয়ে দূর দেশে চলে যাচ্ছে রোজগারের আশায়। এরই নাম বোধহয় পরিবর্তন। খোদা তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো ঢাকায় গেলে আমার নাতিটা ভালো হয়ে যাবে। সুলতান ঢাকায় চাকরি বাকরি করলে সবার জন্য হয়তো ভালো হবে। তুমি আমি ইচ্ছে করলেও কিচ্ছু করতে পারবো না। আর শহরের জীবনযাত্রার প্রভাব যেভাবে গ্রামের উপর আশ্রয় করছে, তাতে বালির বাদ দিয়েও সেটা রোখা যাবে না। এসো, চলো শুরু। কি হয়েছে? কি কাঁদছো কেন? আমি চলে যাবো তাই মন খারাপ? আমি সেদিন ভাইজানের ওখানে যাব যেদিন তার মতো সমকক্ষ চাকরি করবে। না থাকুন, অন্তত যোগাযোগটা তো রাখতে পারেন। আর আপনি তো কারো সাহায্য নেননি, তাহলে ভাইজানের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা কি? বিদেশ বিভূঁই একজন চেনা জানা লোক থাকলে। ভাইজান ছাড়াও আমার অনেক পরিচিত লোক আছে। দরকার হলে ফুটপাতে থাকবো, তবু ভাইজান ওখানে থাকবো না। তা শুনে রাখো, ভাইজান কিংবা ভাবির কোনো সাহায্য আমি কখনোই নেব না। আপনি যা ভালো মনে করেন, কিন্তু একজন মানুষ তো খোলা আকাশের নিচে থাকতে পারে না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমার
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি